গল্প মনের অরণ্যে এলে তুমি। লিখেছেন তাহিরাহ ইরাজ। পর্ব ৪। আমি আগেই কইছিলাম ওই মাইজা আমার দাদুভাইজের লেগা সঠিক না। মিলল তো? এজাজ সাহেব দৃষ্টি অবন্ত করে বসে। উনি ভাবতেও পারছেন না দুদিনের ওই মেয়েটি কি করে তাকে অপমান করতে পারে। শেষমেশ উনি কিনা পুচকে এক মেয়ের কাছে কথা শুনছেন। এও হওয়ার ছিল। ভাগ্যিস উনি বিবাহ সম্পর্কিত বিষয়ে কথা বলার জন্য মিস্টার হককে কিয়ৎক্ষণ পূর্বে কল করেছিলেন। তাই তো ফোনের অপর প্রান্ত হতে উগ্র মেয়েটির আসল রূপ জানতে পারলেন। নইলে তো অতল গহ্বরে ডুবে থাকতেন সর্বদা। নিজ হাতে ধ্বংস করে দিতেন একমাত্র পুত্রের বিবাহিত জীবন। শায়নার বফ রয়েছে। সে বফ ব্যতীত অন্য কাউকে চায় না। বিয়ে তো বহু দূরের কথা। তাই তো ফোনের অপর প্রান্তে এজাজ সাহেবের উপস্থিতি অনুধাবন করে বাবার কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে যা নয় তাই বলে অপমান করল। প্রকাশ করল স্বরূপ। তাতেই স্তব্ধ এজাজ সাহেব। শায়না মেয়েটির সুন্দর মুখশ্রীর আড়ালে এমন্তর বিশ্রী রূপ লুকিয়ে আছে। ঠিক। রাজেদা খানম পুনরায় বলে উঠলেন। ওই শানু মনুর কথা এখন ভুইল্লা যা। বৌমা, ইনু দিদিভাইয়ের নাকি হিদিরে খুব পছন্দ হইছে। লাগলে তুইও খোঁজখবর নে। ভালো মনে হইলে ওইডাই নির্বাচন কর। হুনছ কি কইলাম? এজাজ সাহেব ভালো মন্দ কিচ্ছুটি বললেন না। নিঃশব্দে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রস্থান করলেন সেথা হতে। মালিহা চিন্তিত বদনে স্বামীর গমন পথে তাকিয়ে। কিছু একটি ভেবে উনিও সোফা ত্যাগ করে উঠে দাঁড়ালেন। পিছু নিলেন স্বামীর। আধার রাত্রি। বাতায়ন গলিয়ে কক্ষে প্রবেশ করছে হিমেল হাওয়া। বিছানায় শুয়ে মোবাইল স্ক্রোল করছিল হিদি। সহসা কোলে অনুভব করল আদুরের শরীর। ছোট দুটো হাত তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। বর আদরমাখা কণ্ঠে ডেকে উঠল। লিদু। উচ্ছ্বাস পরিলক্ষিত হল মেয়েটির মুখ জুড়ে। মোবাইলটি পড়ে রইল বিছানার নরম আবরণে। কোমল দু হাতে ছোট দেহটিকে নিজের বুকে জড়িয়ে নিল হিদি। ফারিজা বুড়ি। 4 বছর বয়সী বাচ্চা মেয়েটি উৎফুল্ল হয়ে ছোট ছোট দু হাতে খালামনির গলা জড়িয়ে ধরল। আরও একবার আদর মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল। লিদু। হিদি চটাপট ওর ফুলো ফুলো কপলে গাঢ় চুম্বন এঁকে দিল। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল। আমার বুড়ি মা। কখন আসছ? মাত্র। তাই? সূচক মাথা নাডল বাচ্চাটি। হিদি হাসি মুখে ওকে কোলে তুলে বিছানা ছেড়ে নেমে এলো। হাঁটতে হাঁটতে ড্রেসিং টেবিলের কাছে পৌঁছে গেল। ড্রয়ার উন্মুক্ত করে বের করল কিটক্যাট। সেটি আদরের ভাগ্নির হাতে দিল। খুশিতে গদগ্ধ হয়ে হিদির গালে চুমু দিল বাচ্চা মেয়েটি। হেসে উঠল দুজনে। হিদি ওর কিটক্যাট মোড়কমুক্ত করে মুখের সামনে ধরল। আনন্দিত বদনে কিটক্যাট খেতে লাগল ফারিজা। ঠিক সে মুহূর্তে উচ্ছ্বসিত বদনে এক প্রকার ছুটে কক্ষে প্রবেশ করল 2 বোন, নীতি এবং নিদিশা। হিদি এবং ফারিজা এহেন আচরণে যার পরানায় অবাক। ও যে! আস্তে! ব্রেক মা ঘর! এমন দৌড়াদৌড়ি করছিস কেন? পা গলা সারে ধাওয়া করছে নাকি? নীতি কোনরূপ বাক্য ব্যয়বিহীন ছুটে এসে ওকে জড়িয়ে ধরল। হিদি অবাক চাহনিতে তাকিয়ে। বুঝতে পারছে না ঠিক কি হচ্ছে। এরা হঠাৎ করে এত খুশি কেন? নীতি এতটাই খুশি যে আনন্দে আটখানা হয়ে বলতেই পারছে না। তখন নিদিশা মুখ খুলল। হিদিপু। ও আপু। তোমার বিয়ে? ইয়ে! আনন্দের বহিঃপ্রকাশ করতে লাফ দিয়ে উঠল নিদিশা। বিস্মিত হিদির মুখ নিঃসৃত হল। বিয়ে? বিয়ে। পরিবারের সদস্যরা আজ একত্রিত হয়েছে। কিয়ৎক্ষণ পূর্বে চৌধুরী বাড়ির সঙ্গে ফোনালাপে লম্বা কথোপকথন হল। নির্বাচন করা হল ইরহাম চৌধুরী এবং হিদি শেখের বিবাহের তারিখ। সামনের মাসের 1-2 তারিখ পবিত্র এক বন্ধনে আবদ্ধ হতে চলেছে দুজনা। হাতে মাত্র 1.5 মাসের মতো সময়। বাগদান শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। অতঃপর অল্প কিছুদিনের ব্যবধানে বিবাহ। নীতি এবং নিদিশা খুশিতে আত্মহারা হয়ে বোনকে জড়িয়ে ধরল। ফারিজা কিটক্যাট খেতে খেতে তাকিয়ে। খালাম্মিদের এত খুশির কারণ তার ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হল না। সে ফ্যাল করে তাকিয়ে কিটক্যাট খেতে লাগল। বিবাহের মতো এমন অনুভূতিময় আবেশিত বিষয়ে প্রকৃত রূপে লাজে রাঙা হতে পারল না হিদি। বোনেদের আচরণে লাজুক অভিব্যক্তি প্রকাশ করল বটে। তবে তাতে ছিল মিথ্যার মাত্রা বেশি। কেমন মিথ্যে লাজুকতা! সে যে বরাবরই বিবাহ নিয়ে আগ্রহী।
পড়ালেখা ভালো লাগে না। বিয়েশাদি করে বরের সাথে চমৎকার জীবন কাটাবে, যেখানে শুধু সুখ আর সুখ। কম বয়সী অন্যান্য অনেক মেয়ের মতো হৃদয় কল্পনাপ্রবণ, বাস্তবতার চেয়ে কল্পনায় বিশ্বাসী। তাই তো উচ্চ মাধ্যমিক হতে বিয়ে নামক ফ্যান্টাসি নিয়ে জীবন অতিবাহিত করে এসেছে। অপেক্ষা করেছে সেই কল্পপুরুষের জন্যই। অবশেষে তার বিয়ে নামক ফ্যান্টাসি পূরণ হতে চলেছে। তবে বিয়ে মানে কি সত্যিই শুধু সুখ আর সুখ? বাস্তবতা যে ভিন্ন কিছু। সেখানে সে তো একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনে জড়াতে চলেছে। খুব সহজ হবে কি সে পথচলা? তমসায় আচ্ছাদিত ধরনী। স্টাডি রুমে নিজস্ব কর্মে লিপ্ত ইরহাম। পাশেই চেয়ারে বসে তাইফ। অবলোকন করে চলেছে বন্ধুর প্রতিটি কর্ম। সহসা নীরবতা ভেদ করে তাইফ বলে উঠল, তোর মতো স্বার্থপর বেঈমান বন্ধু আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। হাতে থাকা কাগজে দৃষ্টি স্থির হল। এক পলক তাইফের পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। তাতে তাইফ আরও অসন্তুষ্ট হল। শালা, দুদিন পর এনগেজমেন্ট, আর আজকে আমি খবর পাই? তুই কেমন বন্ধু রে? 5টা না 10টা না, একমাত্র বন্ধু হই। তার উপর এমন অন্যায় অবিচার? তোর উপর সাপ লাগবে রে, সাপ। ইরহাম গম্ভীর স্বরে বলে উঠল। ওভার অ্যাক্টিং করার মতো কিছুই হয়নি। তেতে উঠল তাইফ। কি? আমি ওভার অ্যাক্টিং করতাছি? তুই এক পিস বটে। এনগেজমেন্ট, বিয়া, হানিমুন সব সাইরা তারপর পোলামাইজা নিয়া হাজির হইতি। দাঁত কেলাইজা বলতি মিট ইজ্জুর ভাতিজা। তোরে বুঝি আমি চিনি না? হুহ, নামমাত্র বিয়ে নিয়ে অত মাতামাতি করার কি আছে? নামমাত্র বিয়ে? তুই কি রে? হা, আন্টির কাছে শুনলাম সুন্দরী কচি মাইজা বিয়ে করতাছছ। এরপরও মিয়া ভাব নিয়া থাকবা? চুকচুক করবা না? সুন্দরী কচি মাইয়া, কথাটা কর্ণকুহরে বড় বিষাক্ত ঠেকল। লহমায় টকবক করে উঠল শিরা উপশিরা। নভনীল চক্ষু জোড়ায় অবর্ণনীয় ক্রোধ ফুটে উঠল বুঝি। রিমলেস চশমার অন্তরালে লুকায়িত আখি যুগল নিবদ্ধ হল বন্ধুর পানে। অতি গম্ভীর স্বরে বলে উঠল, মাইন্ড ইজ্জুর ল্যাঙ্গুয়েজ। একটা মেয়েকে নিয়ে কথা বলছিস, ভুলে যাস না। দুর্বোধ্য হাসল তাইফ। ইতিবাচক মাথা নেড়ে বলল, ওকে ওকে, এবার বল এনগেজমেন্টে কি পড়বি? কি নিয়েছিস? কোনরূপ জবাব না দিয়ে কর্মব্যস্ত ইরহাম। মাথা চাপড়ে শোক প্রকাশ করল বন্ধু তাইফ। হায় রে পোড়া কপাল, তুই আমার বন্ধু হইলি কেমনে? হা। সুখনিট অ্যাপার্টমেন্টের পার্টি হল রুমে আজ জাঁকজমকপূর্ণ আয়োজন। প্যাস্টেল রঙের বিভিন্ন শেড একত্রিত করে নির্মল কমনীয়তা তৈরি হয়েছে। শুভ্র রঙা আকর্ষণীয় বড় সোফাটির পেছনে ব্যাকড্রপ। সেথায় প্যাস্টেল শেড, সাথে হালকা কিছু রঙের স্পর্শ এবং কিছু গাঢ় সবুজ পাতার সংস্পর্শে মনোমুগ্ধকর আয়োজন। লম্বা মোমবাতি এবং বাতি বাগদান মঞ্চে সোফার দুপার্শ্বে সৌন্দর্য বর্ধন করে চলেছে। বেশ কিছু বৃত্তাকার ঝুলন্ত লণ্ঠন সোফার উপরাংশে শোভা পাচ্ছে। সে এক নজরকাড়া আয়োজন। পার্টি হলের একাংশে দাঁড়িয়ে ইরহাম, সাথে বন্ধু তাইফ এবং হবু ভাইরা ভাই ফাহিম। তারা কথোপকথনে লিপ্ত। ইরহাম শুধু হু হা করে তাল মেলাচ্ছে। বড় গম্ভীর মানুষ কিনা। ফাহিম হাসি মুখে ছোট ভাইরাকে বলল, ইরহাম ভাই, মাশাআল্লাহ, তোমাকে সেই হ্যান্ডসাম লাগছে। আশপাশে দেখো, অসংখ্য নারীমন তোমাতেই নিবদ্ধ। তাইফ হেসে উঠল, বলল, যা বলেছেন ভাই। বরাবরই এ ব্যাটা মেয়েদের ক্রাশ ম্যাটারিয়াল, তবে কখনো কাউকে পাত্তা দেয়নি। তাই তো আজ এই দুর্বস্থা। বুড়ো বয়সে বিয়ে করতে আসছে। ইরহাম তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করতেই থতমত খেল তাইফ। তড়িঘড়ি করে কথা ঘুরিয়ে ফেলল। তখনই কল এলো ইরহামের। সে ওখান হতে সরে গিয়ে দাঁড়াল এক ফাঁকা স্থানে। রিসিভ করল কল। গুরুগম্ভীর কথোপকথনে লিপ্ত হয়ে গেল। সহসা সকলের ফুসুর ফুসুর এ ব্যাঘাত ঘটল। বিরক্তিকর অভিব্যক্তি প্রকাশ করে তাকালো পিছু ঘুরে। তাতেই অঘটন ঘটে গেল। নভনীল চক্ষু জোড়া নিবদ্ধ হল এক অপরূপায়। হালকা পিচ রঙা এমব্রয়ডারিকৃত সিল্কের লেহেঙ্গা, যার আবরণে স্টোন ওয়ার্ক অতি সুন্দর রূপে ফুটে উঠেছে। দ্বিগল কালো কেশ মুক্ত হয়ে পৃষ্ঠদেশে ছড়িয়ে। আকর্ষণীয় দোপাট্টাটি শালীনতার সহিত দেহের উপরিভাগ আবৃত করে রেখেছে। গৌর বর্ণের মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর মানানসি প্রলেপ। বা হাতে এক জোড়া বালা, ডান হাতে সরু ব্রেসলেট।
কান ও গলদেশে মানানসি গহনার উপস্থিতি অসাধারণ লাগছে। ডানে রাইসা এবং বায়ে ইনায়া। দুজনের মধ্যমণি হয়ে এগিয়ে আসছে হিদি, যার প্রতিটি পদচারণা আলোড়ন সৃষ্টি হচ্ছে এক কাঠিন্যতায় মোড়ানো হৃদয়ে। বর্ধিত হচ্ছে বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত হৃদযন্ত্রটির স্পন্দন। নভনীল চক্ষু জোড়ায় অসীম মুগ্ধতা বিরাজমান। প্রাকৃতিক নিয়মেই লাজুকতা ঘিরে ফেলল মেয়েটিকে। সকলের চক্ষু বাঁচিয়ে তার অবাধ্য নয়ন জোড়া খুঁজতে লাগল ক্রাশরূপী কল্পপুরুষটিকে। কেমন রূপে আজ হাজির হয়েছে সে? বড়ই সুদর্শন বুঝি। বেশি অপেক্ষা করতে হল না। ভিড এড়িয়ে বাগদান মঞ্চের কাছাকাছি পৌঁছে গেল বিমোহিত মান। সহসা তার পানে অবাধ্য মায়াবী এক জোড়া আঁখি নিবদ্ধ হল। ধপ করে উঠল বক্ষ মাঝারে। ফ্লোরাল প্যাটার্ন ক্রিম কালার কুর্তা জ্যাকেট সেট জড়ানো পেশিবহুল পেটানো গাত্রে। মসৃণ কেশ জেল দিয়ে সেট করা। বা হাতে রিস্ট ওয়াচ। রিমলেস চশমার আড়ালে বিমুগ্ধ নভনীল চক্ষু জোড়া। নয়নে নয়ন মিলিত হতেই আকস্মিক লাজুকতার ন্যায় মিয়ে গেল মেয়েটি। অবনত হয়ে এলো মস্তক। তাতেই মহাচ্ছন্ন ভাব ভঙ্গ হল। নিজ কর্মে নিজেই চমকালো ইরহাম। তপ্ত শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করবার প্রয়াস চালাল। হাতে থাকা মুঠোফোনে দৃষ্টি নিবদ্ধ হতেই লক্ষ্য করল সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিয়ৎক্ষণ পূর্বে। নিজের উপর বিরক্ত হয়ে দৃষ্টি সরিয়ে নিল মানুষটি। আর চোখে তা লক্ষ্য করে কিছুটা চমকালো হিদি। অবচেতন মনে কালো মেঘে ছেয়ে গেল অন্তপুর। আস্তে করে সেও দৃষ্টি সরিয়ে নিল। ইনায়া হবু ভাবির পাশে দাঁড়িয়ে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, মাশাআল্লাহ ভাবি, তোমাকে যা লাগছে না। আমার সন্ন্যাসী ভাইজা অবধি আজ ক্লিন বোল্ড। হি হি হি। হিদি নিজ রূপে ফিরে এলো। হবু নন্দের কর্ণকুহরে ফিসফিসিয়ে দুষ্টু স্বরে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে ইনু। আশপাশে কম লোকে ফ্ল্যাট হয়নি কিন্তু। লাজে রাঙা হয়ে ইনায়া প্রতিবাদ জানাল, যাই, সবাই তোমায় দেখছে। কনেকে ছেড়ে কনের নন্দকে দেখতে যাবে কেন? কারণ সে দেখতে খুব মিষ্টি, সুন্দর একটি মেয়ে। ভাবিজি, ননদ পটানোর বৃথা চেষ্টা করে লাভ নেই। আমি এমনিতেই শান্তশিষ্ট লেজবিহীন এক ললনা। ওই রায় বাঘিনী নন্দিনী নই। সো ফিকার নট। নিঃশব্দে হাসল হিদি। তা লক্ষ্য করে এগিয়ে এলেন মালিহা। পরিচয় করিয়ে দিলেন ডান পাশে থাকা শাশুড়ি মায়ের সাথে। প্রথমবারের মতো মুখোমুখি দুজনে। শুভ্র কালোর মিশেলে এক শাড়ি জড়িয়ে সত্তরোর্ধ্ব নারীর দেহে। চোখে মুখে অভিজাত বিচক্ষণতার ছাপ স্পষ্ট। পাওয়ারি চশমা বিচক্ষণ চক্ষু জোড়া আড়াল করবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। চামড়ায় বার্ধক্যের ছাপ, তবুও মনপ্রাণ হতে জোয়ান সে নারী। হিদি জড়তা মুগ্ধতা ভুলে হাসি মুখে সালাম দিল। সালাম আলাইকুম দাদি। রাজেদা খানম ভ্রু কুচকে তাকালেন। গম্ভীর স্বরে বললেন, ঠিকমতো সালাম শিখা হ্যারপর দিও। ভুলভাল কইয়া পাপের বোঝা বাড়াইজো না। মলিন হল বদন। দৃষ্টি নত করে মেয়েটি মৃদু স্বরে বলল, সরি দাদি। রাজেদা খানম মৃদু কোমল স্বরে বললেন, সালামের সঠিক উচ্চারণ হইল আসসালামু আলাইকুম। এইবার সালাম দাও দেহি। হিদি এক পলক তাকিয়ে পুনরায় সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুসসালাম। এইবার ঠিক আছে। ভুলভাল উচ্চারণে অর্থ বিকৃত হয়, বুঝছ? হা সূচক মাথা নাডল হিদি। দাদি ওকে আপাদমস্তক দেখে বললেন, ভালাই তো সাচ্ছ। হিদি বুঝতে ব্যর্থ হল এটি প্রশংসা সূচক মন্তব্য ছিল নাকি শুকনো খোঁচা। তবুও চুপটি করে রইল। দাদি পুত্রবধূর পানে তাকিয়ে বললেন, তোমার জামাই কই বউ? কোনহানে ঘাপটি মায়েরা আছে? না চাইতেও হাসি পেল হিদির। বহু কষ্টে হাসিটা গিলে নিল। প্রকাশ করার মতো ভুল করল না। অন্যথায় বয়স্ক মানবীর কাছে পুনরায় সম্মানহানি হবে। মালিহা এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলেন এজাজ সাহেব তার শালক জহির সাহেবের সঙ্গে কথোপকথনে লিপ্ত। মেজপক্ষের সঙ্গে আলাপন করতে মোটেও আগ্রহী নন। তা অনুধাবন করে দীর্ঘশ্বাস ফেললেন মালিহা। কি যে করবেন উনি।